আমরা শ্বসনের প্রকারভেদ পড়ছিলাম। আমরা আজকে শ্বসনের প্রকারভেদ যাব। আমরা বলেছিলাম যে শ্বসনকে আমরা তিনটে ভাগে ভাগ করি: স্ববাত শ্বসন, অবাত শ্বসন আর হচ্ছে সন্ধান। আমরা আজকে যাবো যেটা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্ববাত শ্বসন। স্ববাত দুটো কথা, একটা হচ্ছে স্ব আর একটা হচ্ছে বাত। স্ব মানে কি না, স্ব মানে হচ্ছে উপস্থিত, আর বাত মানে হচ্ছে কি না বায়ু। এখানে বায়ু বলতে আমরা কি বুঝি না, বায়ু বলতে আমরা বুঝি বায়ুমণ্ডলের মুক্ত আণবিক অক্সিজেন। তার মানে বায়ুমণ্ডলের মুক্ত আণবিক অক্সিজেন উপস্থিত থাকলে যে শ্বসন হবে সেই শ্বসন হচ্ছে কি স্ববাত শ্বসন। স্রেফ বাংলা কথা। কাদের ক্ষেত্রে তাহলে হবে এই প্রকার শ্বসন না, যারা হচ্ছে বায়ুজীবী জীব। বায়ুজীবী জীব কারা না, বায়ুজীবী জীব হচ্ছে যে সকল জীব বায়ুমণ্ডলের অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। যারা বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকবে তাদেরকে আমরা কি বলবো না, বায়ুজীবী জীব বলবো। এরাই হচ্ছে কি না বায়ুজীবী জীব। যেমন সমস্ত প্রকার উন্নত উদ্ভিদ প্রাণী, মানুষ, গরু, ছাগল, আমরা অক্সিজেনের অ্যাবসেন্সে এক মুহূর্ত বাঁচতে পারবো না। তার মানে আমরা কি বায়ুজীবী। যত উন্নত জীব সবাই হচ্ছে কি বায়ুজীবী জীব। এই বায়ুজীবী জীবকোষে কি হবে না স্ববাত শ্বসন। তাহলে স্বাভাবিকভাবে এই প্রকার শ্বসনের ক্ষেত্রে যদি অক্সিজেন উপস্থিত থাকে তাহলে শ্বসন বস্তু কি হবে আমরা আগের দিন জানি। অক্সিজেন উপস্থিত থাকলে শ্বসন বস্তু সম্পূর্ণরূপে জারিত হবে। শ্বসন বস্তু যদি সম্পূর্ণরূপে জারিত হয় তাহলে শ্বসন বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি ছিল সব শক্তির কি হবে সম্পূর্ণ শক্তি নির্গমন হবে, আর কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে। আমরা একটু জেনে রাখি, এক অণু গ্লুকোজ C6H12O6, এই এক অণু গ্লুকোজের মধ্যে মোট নিহিত শক্তির পরিমাণ হচ্ছে 686 কিলো ক্যালোরি। 1 ক্যালোরি মানে কি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলেছি ক্যালোরি। আমরা জানি ক্যালোরি। আর কিলো ক্যালোরি কি, 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। এবার এক অণু গ্লুকোজ C6H12O6 এর মধ্যে মোট যে পরিমাণ শক্তি থাকে সেটা হচ্ছে 686 কিলো ক্যালোরি। তাহলে গ্লুকোজ যদি সম্পূর্ণরূপে জারিত হয় তাহলে গ্লুকোজের মধ্যে মোট যে পরিমাণ শক্তি ছিল 686 কিলো ক্যালোরি, তাহলে পুরো শক্তির কি হবে নির্গমন ঘটবে। তাহলে মূল নির্যাসটা কি, স্ববাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হবে, বায়ুজীবী জীবকোষে হবে এবং শ্বসন বস্তু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হবে, খাদ্যস্থ মধ্যস্থ স্থৈতিক শক্তির সম্পূর্ণ নির্গমন ঘটাবে এবং কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন করবে। তাহলে আমরা কি বলবো না, যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোষে প্রধানত গ্লুকোজ বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী
জীবকোষে সম্পূর্ণরূপে জারিত হয়ে খাদ্যস্থ বা খাদ্য মধ্যস্থ শক্তি সম্পূর্ণ নির্গমন ঘটায় এবং কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয় তাকে সপাত শ্বসন বলে। যে কথাগুলো আমরা বলে এসেছি সেটাকে আমরা সংজ্ঞা আকারে কি করলাম না উপস্থাপন করলাম। তাহলে রাসায়নিক সমীকরণ কি হবে? C6H12O6 বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে কি হবে? জারিত হবে কার্বন ডাই অক্সাইড, জল, আর যে পরিমাণ শক্তি ছিল পুরো শক্তির কি হবে? নির্গমন ঘটাবে 686 কেসিএল। এটাকে আমরা কি বলবো? সপাত শোষণ। ব্যালেন্স করলে C6H12O6 6O2 6CO2 6H2। তাহলে এই হচ্ছে কি না সপাত শোষণ। উন্নত জীবের ক্ষেত্রে হয়। আমরা এরপরে যে শোষণ যাব 2 নম্বরে, 2 নম্বর শোষণ হচ্ছে কি না অবাত শোষণ। দুটো কথা, একটা হচ্ছে অনুপস্থিত, আর হচ্ছে কি না বাত বায়ু। বায়ু মানে কি? বায়ুমণ্ডলের মুক্ত আণবিক অক্সিজেন। তাহলে বায়ুমণ্ডলের মুক্ত আণবিক অক্সিজেনের অনুপস্থিতিতে যেটা হবে সেটা হচ্ছে অবাত শোষণ। তবে কি এইখানে একটু মনে রাখতে হবে যে যদিও বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, কিন্তু অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড যেমন নাইট্রেট, NO3 নাইট্রেট, SO4 সালফেট ইত্যাদির উপস্থিতিতে হয়। এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। অবাত শোষণ ঠিক যে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হবে না, কিন্তু বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে হলেও এখানে কিন্তু অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড দরকার। শুধুমাত্র যে অক্সিজেনের অনুপস্থিতিতে হবে তা নয়, সঙ্গে সঙ্গে এখানে কি দরকার হবে না NO3 অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড। অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড যদি না হয় তাহলে কিন্তু অবাত শোষণ হবে না। কাদের ক্ষেত্রে হবে? অবায়ুজীবী জীব। কারা? অবায়ুজীবী জীব কাকে বলবো? বায়ুজীবী জীব মানে কি? যারা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। আর যে সকল জীব বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকে তাদের আমরা কি বলবো? অবায়ুজীবী জীব। কারা? যেমন হচ্ছে স্যাকারামাইসিস, ইস্ট নামক এককোষী ছত্রাক, নাম আমরা শুনে এসেছি। উদ্ভিদের এক ধরনের উদ্ভিদ, এক ধরনের জীবাণুর নাম হচ্ছে কি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। জীবাণু। আর হচ্ছে কি না মনোসিস্টিস,
মনোসিস্টিস কৃমি। তাহলে এরা হচ্ছে কি অবায়জীবী জীব। এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? অবাত শ্বসন দেখতে পাবো। তার মানে অবাত শ্বসন বস্তু বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে হলেও অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড থাকবে। স্বাভাবিকভাবে শ্বসন বস্তু কি হবে? বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন নেই তো অসম্পূর্ণ জারিত হবে। অসম্পূর্ণ জারিত হলে আংশিক শক্তি কি হবে? নির্গমন ঘটাবে। সম্পূর্ণ শক্তি নির্গমন ঘটাবে না। সম্পূর্ণ শক্তি মানে কি? 686 কিলো ক্যালোরি। আংশিক শক্তি মানে 686 থেকে নিশ্চয়ই অনেক কম। তাহলে এই হচ্ছে কি অবাত শোষণ। তাহলে অবাত শোষণ কাকে বলে? অবাত শোষণ আমরা যাব। এবার তাহলে কি বলবো না যে শ্বসন প্রক্রিয়া শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইডের উপস্থিতিতে বায়ুজীবী জীবকোষে অসম্পূর্ণভাবে জারিত হয়ে শক্তির আংশিক নির্গমন ঘটা এবং কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। তাহলে যে কথাটা বলেছিলাম এক কথা। এখানে কি হবে না শ্বসন বস্তু বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেন মুক্ত জৈব অক্সাইড থাকবে, অসম্পূর্ণভাবে জারিত হবে এবং অসম্পূর্ণভাবে জারিত হয়ে শক্তি সম্পূর্ণ শক্তি নিশ্চয়ই নির্গমন ঘটাবে না, আংশিক শক্তি নির্গমন ঘটাবে, কার্বন ডাই অক্সাইডের জল উৎপন্ন করবে। তার মানে রাসায়নিক সমীকরণ তাহলে কি হবে? তাহলে কি হবে? C6H12O6 অক্সিজেন ঘটিত অজৈব অক্সাইড আমরা বলেছিলাম নাইট্রেট NO3 কি উৎপন্ন করবে? CO2 তার সঙ্গে উৎপন্ন করবে জল। এইবার NO3 আছে বলে উৎপন্ন হবে কি নাইট্রাইট NO2 আর তার সঙ্গে উৎপন্ন করবে কি আংশিক পরিমাণ শক্তি। দেখ যেখানে 686 কিলো ক্যালোরি হচ্ছে সম্পূর্ণ পরিমাণ শক্তি, সেখানে মাত্র 50 কিলো ক্যালোরি কি হয়েছে শক্তির নির্গমন ঘটেছে। এটাকে আমরা কি বলবো? অবাত শোষণ। ব্যালেন্স করলে 12 Na3 6CO2 6H2O 12 Na। তাহলে এই রকম শোষণকে আমরা তাহলে কি বলবো? অবাত শোষণ। আমরা আরেক ধরনের যাব যাকে আমরা কি বলবো না সন্ধ্যা। এক ধরনের অবাত শোষণ। কেন অবাত শোষণ? না অবাত শোষণ এই কারণে যে এখানে বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেন লাগে না,
আবার অন্যদিকে অবাত শ্বসন নয়। কেন অবাত শ্বসন নয়? তার কারণ হচ্ছে অবাত শ্বসনে অক্সিজেন গঠিত অজৈব অক্সাইড লাগে, সন্ধানে তাও লাগে না। সন্ধান অণুজীব নিঃসৃত উৎসেচকের প্রভাবে হয়। অণুজীব মানে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এই যে অণুজীব, এই যে ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কি করবে না এদের দেহ নিঃসৃত উৎসেচকের সাহায্যে শ্বসন বস্তুকে, গ্লুকোজকে গেঁজে দেয়। গেঁজে ওঠে মানে কি? দেখবি যে আমাদের জল ঢালা ভাত, পান্তা, আমরা একদিন দুদিন রেখে দিই, উপরে ফেনা ফেনা হয়ে যায় না, টক হয় প্রচুর, এটাকে বলা হচ্ছে গেঁজে গেছে। দইকে রাখবি অনেকদিন, দই দেখবি প্রচণ্ড টক হয়ে গেছে, উপরটা কেমন কেমন হয়ে গেছে, এটাকেই বলা হচ্ছে যে গেঁজে গেছে। বা তোর খেজুর রস পরশ করে বাঁধে না উপরে খেজুর গাছে, দেখবি যে যারা বাঁধে তারা কিন্তু খুব ভোর ভোর, আর্লি মর্নিং কিন্তু নামিয়ে নিয়ে আসে ওই খেজুর রসটা। এবার যদি একটুখানি যদি দেরি হয়ে গেছে না, তাহলে উপরে কি হবে, ফেনা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে গেঁজে গেছে। কেন হয়? এইসব ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে অণুজীব আছে, অণুজীব আক্রমণ করে। সে ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। এই দুধে মানে দইতে ব্যাকটেরিয়া, বা পান্তা ভাতে ছত্রাক, বা খেজুর রসে ছত্রাক ইত্যাদি কি করে আক্রমণ করে। এই আক্রমণের জন্য গেঁজে ওঠে, এটাই হচ্ছে সন্ধান। গেঁজে গিয়ে কি হবে? তাহলে শক্তি নিশ্চয় সম্পূর্ণ নির্গমন ঘটাবে না, আংশিক শক্তি নির্গমন ঘটাবে। আর বিভিন্ন ধরনের জৈব পদার্থ উৎপন্ন হবে। মোস্ট ভাইটাল পয়েন্ট, মোস্ট গুরুত্বপূর্ণ। কি জৈব পদার্থ? ইথাইল অ্যালকোহল হতে পারে, ল্যাকটিক অ্যাসিড হতে পারে, বিউটাইলিক অ্যাসিড হতে পারে, অ্যাসিটিক অ্যাসিড হতে পারে। যে জৈব পদার্থ উৎপন্ন হবে তার নাম অনুসারে সন্ধানের নাম হবে। কোহল সন্ধান, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলে। ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে। অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলে। বিউটাইলিক অ্যাসিড সন্ধান, বিউটাইলিক অ্যাসিড উৎপন্ন হলে। যে অ্যাসিড উৎপন্ন হবে, যে জৈব পদার্থ উৎপন্ন হবে, তার উপর ভিত্তি করে আমরা কি করব, তার নামকরণ করব। তার সঙ্গে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড এবং জল নয়, কার্বন ডাই অক্সাইড অথবা জল। সন্ধানে হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, না হলে জল উৎপন্ন হবে। সন্ধানে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয় না। সবাত শোষণ, অবাত শোষণের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়, কিন্তু সন্ধানের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড অথবা জল উৎপন্ন হয়। তাহলে আমরা কি বলবো? যে শ্বসন প্রক্রিয়ায় শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ, অণুজীব নিঃসৃত, অণুজীব দেহ নিঃসৃত উৎসেচকের সাহায্যে আংশিক গেঁজে গিয়ে বিভিন্ন ধরনের জৈব পদার্থ বলেছি আমরা, কার্বন ডাই অক্সাইড অথবা জল এবং আংশিক শক্তির নির্গমন ঘটায়, তাকে সন্ধান। যা বলেছিলাম তাই, বিভিন্ন অক্সিজেন থাকবে না, ব্যাকটেরিয়া বা ছত্রাকের দেহ নিঃসৃত উৎসেচক থাকবে, আর তার সঙ্গে থাকবে কার্বন ডাই অক্সাইড অথবা জল, আর সামান্য পরিমাণে শক্তি। এটাকেই আমরা বলবো কি? সন্ধান প্রক্রিয়া। এবার কোন জৈব পদার্থ উৎপন্ন হবে? কোন সন্ধান? ল্যাকটিক অ্যাসিড সন্ধান, অ্যাসিটিক অ্যাসিড সন্ধান, বিউটাইলিক অ্যাসিড সন্ধান। আমাদের সিলেবাসের মধ্যে দুটো সন্ধান আছে।
ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলে তার নাম হবে কোহল সন্ধান। আর যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তখন তার নাম হবে ল্যাকটিক অ্যাসিড। তাহলে কোহল সন্ধান আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান আমরা এক একটা করে সন্ধান করব। প্রথমে আমরা করব কোহল সন্ধান। কোহল সন্ধান কি? কি উৎপন্ন হবে তাহলে ইথাইল অ্যালকোহল? কার সাহায্যে? অণুজীব। কোন অণুজীব? ইস্ট, স্যাকারামাইসিস সেরিভিসিয়াম। তাদের দেহ নিঃসৃত একটা উৎসেচক আছে, যে উৎসেচকের নাম হচ্ছে জাইমেজ। জাইমেজ উৎসেচকের সাহায্যে কি হবে? গেঁজে যাবে, দিয়ে কি উৎপন্ন করবে? ইথাইল অ্যালকোহল। তার সঙ্গে উৎপন্ন করবে কি? কার্বন ডাই অক্সাইড, জল নয় কিন্তু, আর কিছু পরিমাণ, আংশিক পরিমাণ শক্তি। তখন আমরা তাকে কি বলবো? কোহল সন্ধান। তাহলে কোহল সন্ধান কি না? যে সন্ধান প্রক্রিয়ায় শ্বসন বস্তু প্রধানত গ্লুকোজ, ইস্ট নামক এককোষী ছত্রাক দেহ নিঃসৃত কি উৎসেচক বললাম? জাইমেজ। জাইমেজ উৎসেচকের প্রভাবে গেঁজে গিয়ে ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড এবং আংশিক শক্তির নির্গমন ঘটায়, তাকে কোহল সন্ধান বলে। তাহলে দেখ, ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো, তার সঙ্গে আংশিক পরিমাণ শক্তি নির্গমন ঘটবে। আমরা বলেছিলাম যে শ্বসন বস্তু কি হবে? আংশিক গেঁজে যাবে, দিয়ে জৈব পদার্থ উৎপন্ন হবে। এখানে জৈব পদার্থ হিসাবে ইথাইল অ্যালকোহল, যার জন্য কোহল সন্ধান। এর সমীকরণ কি? C6H12O6 ইস্ট নিঃসৃত জাইমেজ, C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত। ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড আর আংশিক পরিমাণ শক্তি মাত্র 50 কিলোক্যালোরি। ব্যালেন্স করলে 2C2H5OH আর 2CO। তাহলে এই হচ্ছে কি কোহল সন্ধান। ইস্ট নিঃসৃত জাইমেজ উৎসেচক এখানে মুখ্য ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এই ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা আমি কালকে পাঠিয়ে দিয়েছি। এই বিষয়টা কালকে আপলোড হয়নি, আমি আবার নতুন ভিডিও করে তোদেরকে পাঠালাম। আমি দেখবি কালকে লিখে দিয়েছিলাম, একটা মেসেজ করে দিয়েছিলাম যে আরেকটা ভিডিও আপলোড হয়নি, তার জন্য অনেকে সাইন বুঝতে পেরেছিল না বলেছিল। এইটা হচ্ছে আগের ভিডিও, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান থেকে কিন্তু পরের ভিডিও। একটুখানি কারেকশন করে নেব, কারণ কালকে আমি আপলোড করতে পারিনি। আজকে আবার নতুন করে আমি তোদেরকে পাঠাবো। বোঝা গেছে তাহলে? ঠিক আছে।